প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি জিরোমান মহিলা কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ঘরে থেকে আমার পদার্থবিজ্ঞান ক্লাসে গতদিন সংযুক্ত হয়েছিলে। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো গতদিন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের অংশ বিশেষ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় ওই অধ্যায়েরই ভেক্টর যোজন নিয়ে। তোমরা জানতে হবে যে ভেক্টর যোজন বীজগণিতে যোগফল করেছ, পাটিগণিতে সমষ্টি করেছ, পরিসংখ্যানে সামেশন বল। ভেক্টরের যোজন এখন জানতে হবে যে ভেক্টর যোজন কাকে। যেমন আমি দেখো একটি ভেক্টর এ লিখলাম, আরেকটি ভেক্টর বি, এর সাথে বি যোগ করতে হবে, যোগ করলেই যোজন হবে। যোজনের নামকে আমরা বলবো লব্ধি। ভেক্টরের ভাষায় যোগফল বলবো, লব্ধি বলবো। তাহলে আমাদের জানতে হবে যে লব্ধি কাকে বলে। দুই বা ততোধিক ভেক্টরকে একত্রে যুক্ত করাকে ভেক্টরের লব্ধি বলে বা রেজাল্টেন্ট বলে। রেজাল্ট ফলাফল, এটা অনেকগুলো সাবজেক্টের ফলাফল তোমরা পেয়েছো এসএসসিতে। আর এখন আমরা রেজাল্টেন্ট ফলাফলেরই একটা অংশ, ভেক্টরের ভাষায় রেজাল্টেন্ট প্রকাশিত প্রতীক ব্যবহার করবে সচরাচর ক্যাপিটাল লেটারের আর দিয়ে। তাহলে লব্ধি একটি ভেক্টর রাশি। লব্ধি বা ভেক্টর যোজন দুই প্রকার। প্রথম প্রকারটি হল জ্যামিতিক ভেক্টর, দ্বিতীয়টি গাণিতিক পদ্ধতি। তাহলে প্রথমটা জ্যামিতিক পদ্ধতি, দ্বিতীয়টা গাণিতিক পদ্ধতি। আমরা পদার্থবিজ্ঞানে জ্যামিতিক পদ্ধতিটি নিয়ে আলোচনা করি। আমাদের সিলেবাসে জ্যামিতিক পদ্ধতি প্রতি নির্দেশনা দেওয়া আছে। জ্যামিতিক পদ্ধতি 5 প্রকার বা 5টি। প্রথমটি হলো সাধারণ নিয়ম, দ্বিতীয়টি হলো ত্রিভুজ সূত্র, তৃতীয় বহুভুজ সূত্র, চতুর্থ সামান্তরিক সূত্র, পঞ্চমটি হলো পাংশ সূত্র। আমি আবার বলি, প্রথম জ্যামিতিক পদ্ধতির প্রথম নিয়মটি হলো সাধারণ নিয়ম বা সাধারণ পদ্ধতি, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র। তাহলে সাধারণ নিয়মটি আমাদের জানতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একটি ভেক্টর, পাদবিন্দু, শীর্ষবিন্দু। বি আরেকটি ভেক্টর, পাদবিন্দু, শীর্ষবিন্দু। এই দুটি ভেক্টর এ এবং বি এর সমন্বয়ে নিচে একটি ভেক্টর গঠন করা হয়েছে, নিয়ম গঠন করা হয়েছে, এটি স্থাপন করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ এর শীর্ষতে বি এর পাদক, আবার বি এর শীর্ষের সাথে এর পাদ দেয়া যুক্ত হয়েছে। তাহলে আমরা একটা নিয়ম দেখতে পাই, এ ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়াল আর ভেক্টর। আর কি হবে? ভেক্টর। এটা হলো সাধারণ নিয়ম। তাহলে প্রথমটির পাদ শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয়টির পাদবিন্দু এবং সর্বশেষে প্রথমটির পাদবিন্দুর সাথে শেষটির শীর্ষবিন্দু যুক্ত হলেই আমাদের সাধারণ নিয়ম হয়ে যাবে। চিত্রাকারে আমরা প্রকাশ পাই a প্লাস বি ভেক্টর ইকুয়াল আর ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয়টি হলো ত্রিভুজ সূত্র। আমরা সচরাচর জ্যামিতিতে পড়েছি তিনটি বাহু দ্বারা
সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ। আমরা চিত্রে দেখতে পাই এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যেই ভেক্টর যোজনের সূত্র নিহিত। ত্রিভুজের কয়টি বাহু? 3টি বাহু। প্রথম বাহুটি এবি, প্রকাশিত ভেক্টর পি। দ্বিতীয় বাহুটি বিসি, প্রকাশিত ভেক্টর কিউ। তৃতীয় বাহুটি এসসি, প্রকাশিত ভেক্টর হলো আর। আমরা বের করব যোজন। কিভাবে করব? কোন ত্রিভুজ কোনটি? এবিসি ত্রিভুজ। সন্নিহিত বাহু দ্বয়। সন্নিহিত বাহু কোনটি? এবি। দ্বয় বলছি বিসি। বরাবর যদি একই ক্রমে এ থেকে বি, বি থেকে সি দুটি ভেক্টর নির্দেশিত হয়, কয়টি ভেক্টর নির্দেশিত হয়েছে? দুটি ভেক্টর। তাহলে তৃতীয় বাহু কোনটা? এসসি। বিপরীত ক্রমে সি এর আগে বলতে হবে কি? এস বরাবর লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে এতক্ষণ যে ব্যাখ্যাটা বললাম, সূত্রটি কি বলবে? তোমরা জানো যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি আমি দুটা না দেই, কি দাঁড়াবে? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সূত্র হলো না? তাহলে আমাদের সূত্র বলতে হবে যে যারা জ্যামিতিক ভাবে বিশ্লেষণ করে লিখে আসছে তাদের বিষয়ে তাদের কথাগুলো বলতে হবে জ্ঞানমূলক। ত্রিভুজ সূত্রটি পরীক্ষা আসবে বিবৃতি করবে। তুমি বলতে হবে কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুদ্বয় বরাবর যদি একই দিকে একই ক্রমে দুটি ভেক্টর মানে ও দিকে প্রকাশ হয়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশ করে। কি প্রকাশ করে? লব্ধি। তাহলে আমরা বলতে পারি, মনে করি এবিসি একটি ত্রিভুজ। সন্নিহিত বাহু এবি বরাবর একটি ভেক্টর পি, বিসি বরাবর একটি ভেক্টর কিউ, এসসি বরাবর একটি ভেক্টর আর। তাহলে আমরা পাই কি? পাই ত্রিভুজ এবিসি থেকে পাই কি? পাই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসসি। এখন যদি এবি এর পরিবর্তে বসাও আর, এবি এর পরিবর্তে বসাবে পি, বিসি এর পরিবর্তে বসাবে কিউ, এসসি এর পরিবর্তে বসাবে আর। তাহলে ফাইনালি আমরা পাই, দেখো আর ইকুয়াল এ প্লাস ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই হলো আমাদের ভেক্টরের ত্রিভুজ নিয়ম বা ত্রিভুজ সূত্র। পরেরটাতে আমরা চলে যাই বহুভুজ সূত্র। নাম থেকে আমাদের বুঝতে হবে যে বহুভুজ। তাহলে সাধারণ গেল, ত্রিভুজ গেল, এখন হলো আমাদের বহুভুজ সূত্র। যেমন এই চিত্রটা থেকে আমরা বুঝতে পারি যে পি কিউ, তারপরে একটা বাহু দেই আর। তাহলে এখন আগের আটটা বসে দেই। তাহলে কি দাঁড়ালো? যোগ করলাম 1 2 3টা। আর যদি দেই পি কিউ আর এস, তাহলে হবে 3টা 4টা। এস এটা দিলাম টি। তাহলে টি ইকুয়াল আমরা কি লিখতে পারি? ত্রিভুজের নিয়মটাই আসো, পি প্লাস কিউ। তারপরে বাহু একটা বাড়াইলাম, বাড়ানোর কারণে আর ভেক্টর, এস ভেক্টর। অনুরূপে যতটা নেই ততটাই বাড়তে থাকবে। আমরা তো প্রথমে নামকরণে বলেছি যে বহুভুজ। কি ভুজ? বহুভুজ। বহুভুজ মানে কি? অনেকগুলো ভুজ, বাহু। তাহলে আমরা কি বলব? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু,
তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সর্বশেষ ভেক্টরের পাদবিন্দু একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে তাদের মান ও দিক নির্দেশিত হবে। তাহলে আমাদের দুজন বা লব্ধি হয়ে গেল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর ইকুয়াল টু টোটাল ভেক্টর অর্থাৎ পি ভেক্টর লব্ধি ভেক্টর। সর্বশেষ আর দুটি ভেক্টর আমাদের রয়ে গেল। আজকে আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ অংশ বিশেষে তিনটি অংশ নিয়ে আলোচনা করব। একটি হলো সাধারণ নিয়ম, দ্বিতীয়টি ত্রিভুজ সূত্র, পরেরটি হলো বহুভুজ সূত্র। আমি প্রথম ক্লাসেই বলছিলাম যে ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পদার্থবিজ্ঞানের জন্য। আমরা ধীরে ধীরে আগাবো, কিন্তু তোমাদের উপলব্ধিতে আসতে হবে যে আমরা সর্ব বিষয়গুলো সকল অনুচ্ছেদগুলো আমরা অনুধাবন করতে এবং বুঝতে পেরেছি। শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন আমরা পরবর্তী ক্লাসে আমাদের যোজনের দুটি অংশ, একটি হলো সমান্তরিক সূত্র এবং অপরটি হলো উপাংশ সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা ঘরেই থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে। 10 মিনিটে ক্লাস